আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আমি মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, অনার্স তৃতীয় বর্ষ। এবং আজকে কিন্তু চলে আসছি আহ, আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স এইচএসসি এবং অ্যাডমিশন যেখানে আসুক না কেন, কমপ্লিটিং সেন্টেন্সের সেকেন্ড পার্ট, আমি যে 10টা রুলের কথা বলছিলাম সেই 10টা রুলের সেকেন্ড পার্টটা নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার পিছনে বোর্ডে সবকিছু একেবারে নোট ডাউন করা, এবং আজকে আমরা এই যে বাকি যে 5টা রুল ছিল সেই 5টা রুল আজকে আমরা একেবারে ক্লারিফাই করে ট্রাই করবো। প্রথম যে 6 নাম্বার যে রুলটা সেটা হচ্ছে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর নিয়ম। এখন সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এটা বাক্যে যদি কখনো বাক্যের মাঝখানে দেখতে পাও, দুটার ক্ষেত্রে যে কোনো একটা বসলে একই রুল। সেটা হচ্ছে দেখো, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স যদি থাকে, সো দ্যাট এই যে সো দ্যাট এর আগের অংশ মানে আগের ক্লজটা যদি আমার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে পরে কি হবে সাবজেক্ট এবং ক্যান মে। সাবজেক্টের পরে আমাকে কি বসাতে হবে? ক্যান অথবা মে। এটা কি হিসেবে বসবে? মডাল হিসেবে বসবে। সো ক্যান অথবা মে প্লাস ভার্ব বসবে। এটা হচ্ছে যদি আমাদের প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর আগে, এবং যদি আগে আমাদের ফার্স্ট টেন্স হয় তাহলে পরে কি হবে? সো দ্যাট এর পরে সেটা হচ্ছে কুড অথবা মাইট, তারপরে ভার্ব বসবে। এটা হচ্ছে বেসিক কথা যে সো দ্যাট এর আগে যদি পাস্ট টেন্স হয় তাহলে পরে হবে কুড অথবা মাইট, এবং সো দ্যাট এর আগে যদি আমার প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় তাহলে পরে কি হবে? ক্যান অথবা মে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেবো। দ্য বয় রিডস মোর, এই যে রিডস এস বাই ইয়েস আছে, তার মানে এটা কি আমার প্রেজেন্ট টেন্স। সো দ্য বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস। এই প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে, তাহলে কি হবে? হি ক্যান পাস। এটা হচ্ছে আমার ভার্ব, ক্যান আছে মোডাল অক্সিলারি, মোডাল ভার্ব। এবং এখানে দেখো আরেকটা হচ্ছে দি বয় ওয়ার্কড হার্ড, এই যে ওয়ার্ক এটা হচ্ছে আমার কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে পাস্ট টেন্স বা পাস্ট টেন্স যেটা থাকবে, সো পাস্ট টেন্স থাকলে পরের অংশ কি হবে? আমার কুড অথবা মাইট আসবে। তাহলে সো দ্যাট এর পরের অংশ কি হবে? কুড, তার মানে হি কুড পাস। এটা হচ্ছে আমার সো দ্যাট এর রুল। এবার যদি আমরা পরেটা দেখি যে হ্যাড বেটারের ব্যবহার, 7 নম্বর যেটা খেয়াল করো, হ্যাড বেটার। এখানে হ্যাড বেটার অর্থটা কি জানো? তবুও অথবা বরং ভালো, এরকম বোঝায়। এখন আমরা এখানে অনেকে একটা জিনিস ভুল করে থাকি যে হ্যাড বেটার যখন আসে কোনো বাক্যে আমরা কিন্তু সেখানে 2 প্লাস মেইন ভার্বের ব্যবহার করে থাকি, কিন্তু আসলে 2 প্লাস মেইন ভার্বের কোনো ব্যবহার এখানে আসবে না। হ্যাড বেটার যদি কোনো বাক্যে থাকে তাহলে কি লিখতে হবে? দেখো, সাবজেক্টের পরে হ্যাড বেটার আসবে। স্ট্রাকচারটা আমরা লিখি সাবজেক্ট প্লাস হ্যাড বেটার যদি থাকে, তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম, নট 2 প্লাস ভি1, এরপরে ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে ভার্বের বেস ফর্মটাই বুঝবে। এখন ভার্বের বেস ফর্ম আমরা কিন্তু এর আগের ক্লাসে বলছিলাম, ভার্বের বেস ফর্ম এবং ভার্বের ভি অন কিন্তু আলাদা জিনিস। ভি অন, এই যে আমরা যদি এক্সাম্পল একটা দেখি, রিডস, এটা হচ্ছে ভি অন, কিন্তু এটা কিন্তু ভার্বের বেস ফর্ম নয়। এই ভার্বের বেস ফর্ম হচ্ছে রিড, এস যোগ করে সেটা ভি অন থাকতে পারে, কিন্তু বেস ফর্ম এবং ভি অন এর ভিতরে একটা পার্থক্য আছে। সো সাবজেক্টের পরে হ্যাড বেটার বলবো, তারপরে ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, ইউ হ্যাড বেটার লিভ দ্য ডেস্ক। ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ দ্য ডেস্ক, তার মানে কি? বরং ভালো বোঝাচ্ছে যে তোমার এখান থেকে চলে যাওয়া ভালো। তুমি যদি এখান থেকে চলে যাও সেটা ভালো হবে। সো এটা বোঝাচ্ছে। তাহলে ইউ হ্যাড বেটার, এরপরে লিভ, এটা হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম দ্য প্লেস। তার মানে হ্যাড বেটার এর পরে কখনো 2 প্লাস মেইন ভার্বটা আসবে না, ডিরেক্ট ভার্বের বেস মেইন ইউজ। ঠিক আছে, এবার দেখো উড দ্যাট এবং আই উইশ এর ভিতরে যে কেমন আছে শিখাবে কি, যে উড দ্যাট এবং আই উইশ এটা কিন্তু একই জিনিস। এর অর্থ হচ্ছে কি? অসম্ভব ইচ্ছা। উড দ্যাট এবং আই উইশ যদি কোনো বাক্যে থাকে তাহলে একই রুল প্রয়োগ করতে হবে। দেখো, এরপরে ভার্বের সাবজেক্টিভ পাস্ট টেন্স, ভার্বের কি হবে? সাবজেক্টিভের পাস্ট টেন্স। আই উইশ, আমি আগেই বলছি যে এটা কি বলা হয়? অসম্ভব ইচ্ছা বা অসম্ভব কল্পনা। আই উইশ আই ওয়ার এর বাড়ি, এটা একটা আমরা কিন্তু প্রায় সময় পড়ে আসি ক্লাস 6-7 থেকে, যে আই উইশ আই ওয়ার এর বাড়ি। এটা দেখো একটা অসম্ভব কল্পনা, যে আমি যদি পাখি হতাম, এরকম একটা জিনিস। উড দ্যাট এবং আই উইশ এর অর্থ কিন্তু একই। তাহলে কি হবে? আই উইশ যা, উড দ্যাটও তাই। উড দ্যাট ইউ ওয়ার অ্যালাইভ টুডে, এই যে হি ওয়ার অ্যালাইভ টুডে, অসম্ভব কল্পনা। এবং আমাদের 9 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রিলেটিভ প্রোনাউন থেকে পরীক্ষায় প্রত্যেকটা তোমার যে 10টা কন্টিনিউয়াস সেন্টেন্স থাকে এইচএসসি তে, একটা না একটা রিলেটিভ প্রোনাউন থেকে আসবেই আসবে। সো রিলেটিভ প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব সেটা দেখতে হবে। যে হু, হুইজ, দ্যাট, হুম এবং হুইজ, এই যে আমরা এখানে 5টা লিখছি, হু, হুইজ, দ্যাট, হুম, হুইজ, এই 5টা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। এবং এই রিলেটিভ প্রোনাউন যদি কোনো সেন্টেন্সে থাকে, রিলেটিভ প্রোনাউনের সেন্টেন্সের থাকলে তার আগের যে অ্যান্টিসিডেন্ট থাকবে, তার আগের যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্বটা হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে রিলেটিভ প্রোনাউন বলার শর্তে হচ্ছে তার আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকা লাগবে। যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরে আমার ভার্বটা বসাইতে হবে। তো এক্সাম্পলটা একটু দেখি। দেখো, আই স দ্য ম্যান, এই যে হু, এটাকে আমি কেন আমি রিলেটিভ প্রোনাউন বলতেছি? এর আগে একটা অ্যান্টিসিডেন্ট, এই যে দি ম্যান আছে, একটা অ্যান্টিসিডেন্ট আছে। সো অ্যান্টিসিডেন্ট থাকলে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্বটা আসবে। আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ, এটা তোমাকে বুঝে নিতে হবে। আই স দ্য ম্যান, এই যে দি ম্যান আমার এখানে একটা অ্যান্টিসিডেন্ট, এবং এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। পরেরটা দেখো, দ্য রাইটার টুক এ কেবিন, এই যে এ কেবিন, এটা কিন্তু একটা কি বস্তুবাচক জিনিস। এরপর একটা হুইচ আছে, তাহলে এটা যে আমি রিলেটিভ প্রোনাউন বললাম একটাই কারণ, যে এই কেবিন এটা হচ্ছে আমার কি? অ্যান্টিসিডেন্ট। তো এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমার এখানে কি আসবে? ভার্বটা আসবে। সো দ্য রাইটার টুক এ কেবিন হুইচ ওয়াজ স্মল, এটা তোমাকে জাস্ট
মানে তুমি যখন কমপ্লিট সেন্টেন্সটা করবা অর্থটা নিজের মাথায় নিজের মতো করে সেট করে নিবা, সেই অনুযায়ী তুমি ওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা করবা। যে যে লেখকটি যে কেবিনটা ভাড়া নিয়েছিল সেটা খুবই ছোট, বা সেটা তুমি এখানে লিখতে পারো ওয়াজ বিগ, যেটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, ওয়াজ লার্জ যাই লিখতে পারো। সো এটা কমপ্লিট সেন্টেন্স করার সময় তোমার ওয়ার্ডটা, তোমার যে অর্থ বাংলা যেটা, সেটা আগে মাথায় সেট আপ দিতে হবে, তারপরে সেই অনুযায়ী তুমি রুল অনুযায়ী ওয়ার্ডগুলো বসাবা। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কন্ডিশনালের সেন্টেন্সের ব্যবহার। কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা না একটা থাকবেই তোমার 10টা ভিতরে। সো দেখো, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু 4 প্রকারের, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। অনেকে এটাকে 3 প্রকার বলে, কিন্তু আসলে কিন্তু 4 প্রকার। অনেকে জিরো কন্ডিশনালটাকে বলে না, ভুলে যায়। তাহলে দেখো, জিরো কন্ডিশনালটা কি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এটা হচ্ছে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এবং এই জিরো কন্ডিশনাল বা কন্ডিশনাল সেন্টেন্সের পুরো ক্লাসটা তোমরা যদি দেখতে চাও, আমার ইউটিউব পেজে, ইউটিউব চ্যানেলেই থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্সের পুরো জিনিসটাই আমি উপরের যে আই বাটন, 3 ডট বাটন, ওখানে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবো। এবং দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। এবং ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট, এইটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল। ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে তারপরে কি হবে, পাস্ট কন্ডিশনাল। সো পাস্ট কন্ডিশনালের সূত্রটা কি, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি ওয়ান, এটা গুরুত্বপূর্ণ। পাস্ট কন্ডিশনাল মানে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি অন, এটা হচ্ছে শুধুমাত্র কখন, যখন ফার্স্ট ইনডিফিনিট হবে। যদি ইফ এর পরে পাস্ট পারফেক্ট হয়, তখন আমাদের আবার পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল সূত্রটা কি, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস এই যে হ্যাভ, উড কুড মাইট প্লাস হ্যাভ, তার মানে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভি3, এটা হচ্ছে আমার থার্ড কন্ডিশনাল। সো এক্সাম্পল গুলো যদি একটু দেখে দেখো, ইফ ইট ইজ উইন্টার, এই যে বাক্যটা না, ইফ ইট ইজ উইন্টার, এটা যদি তোমার প্রশ্নে আসে এরকম টাইপের জিনিস, তুমি এখানে 2টা কন্ডিশন ব্যবহার করতে পারো, হয় জিরো না হয় ফার্স্ট। যদি অ্যাডমিশনে আসে তখন তোমাকে অপশন দেখে এটাকে চিহ্নিত করতে হবে। তো দেখো, আমি যদি আমার এখানে যে তোমার এইচএসসি নিয়ে মেইন কাজ, সো এরকম একটা পোর্শন তোমাকে থাকবে। ইফ ইট ইজ উইন্টার, তুমি এখানে জিরো কন্ডিশনে ব্যবহার করতে পারো, ফিউচার কন্ডিশনে ব্যবহার করতে পারো, ফার্স্ট কন্ডিশনে ব্যবহার করতে পারো। সো ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কোল্ড, আমরা এখানে জিরো কন্ডিশনে ব্যবহার করছি, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা কিন্তু এখানে ইয়ে করতে পারতাম, তোমার ফার্স্ট কন্ডিশনে ব্যবহার করতে পারতাম কি, ইফ ইট ইজ উইন্টার আই বা ইট উইল ফিলস, এরকম তুমি যা লিখতে পারো, সমস্যা নেই। এবার দেখো পরেরটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড আমার পাস্ট টেন্সে আছে। সো পাস্ট টেন্স থাকলে পরেরটা কি হবে, পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশনের সূত্র কি, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভি ওয়ান, তাহলে কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড পাস, তুমি পরীক্ষায় পাস করবে। আরেকটা দেখো, ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, এই যে হ্যাড ট্রাইড, এটা আমার কি পারফেক্ট কন্ডিশন, পারফেক্ট টেন্সে আছে। পারফেক্ট টেন্সে থাকলে পরের অংশে পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট কন্ডিশনের সূত্রটা কি, সাবজেক্ট প্লাস এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। সো হি উড হ্যাভ অ্যারেস্টেড, যদি সে দেশ ত্যাগ করতে যেত তাহলে সে কি হতো, অ্যারেস্ট হতো। সো এইটা হচ্ছে 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ম, সেই 10টা গুরুত্বপূর্ণ নিয়ম, যে 10টা করলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষার ভিতরে অনেকটাই কমন পাওয়া, এবং তোমার পরীক্ষা একেবারে বেস্ট আনসার বা বেস্ট যে আউটপুট সেটা তোমরা অ্যাসিওর করতে পারবো। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।